हाई स्टूडेंट स्टाडी साइंस में संगठन तुम्हारे स्वागत। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের ক্লাস 9 সেকেন্ড সামেটিভ এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভৌত বিজ্ঞানের কোশ্চেন মডেল কোশ্চেন নাম্বার 5। এর আগে ভিডিওতে 4 নম্বর মডেল কোশ্চেন পর্যন্ত আপলোড করা রয়েছে ভিডিও। যারা দেখেন অবশ্যই প্লেলিস্টে ভিডিও দেখে নেবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবে। আর এই ভিডিও সলিউশন সবাইকে বলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওতে তোমরা এই যে 5 নম্বর মডেল অর্থাৎ বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের যতগুলো কোশ্চেন রয়েছে তার সমস্ত কোশ্চেনের অ্যান্সার করা হবে। দেখো গ্রুপ এতে প্রথম কোশ্চেন বলছে একের এ বলছে সরু ব্যাসযুক্ত নলের মধ্য দিয়ে তরলের ওঠার প্রবণতাকে বলা হয় পৃষ্ঠটান, সান্দ্রতা, কৌশিক ক্রিয়া, স্থিতিস্থাপকতা। কী বলা হয়? কৌশিক ক্রিয়া। 2 নম্বর হচ্ছে বৃষ্টির ফোঁটা গোলাকৃতি হয়ে নিচের দিকে পড়ার কারণ কি? সান্দ্রতা, প্লাবতা, পৃষ্ঠটান, ওজন। বৃষ্টির ফোঁটা নিচের দিকে গোলাকার হয়ে পড়ার কারণ হচ্ছে কি? নিচে পড়ার কারণ হচ্ছে ওজন। নিচে পড়ার কারণ হচ্ছে ওজন, আর গোলাকৃতি হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটান। 2 গ্রাম অণু নাইট্রোজেন বলতে কতটুকু বোঝায়? 2 গ্রাম অণু নাইট্রোজেন বলতে কাকে বোঝায়? 56 গ্রাম নাইট্রোজেনকে বোঝানো হয়। কারণ কি নাইট্রোজেনের আণবিক ভর কত হয়? 28। নাইট্রোজেন আণবিক ভর 28, মানে 1 গ্রাম অণু বলতে 28 গ্রাম। যেহেতু 2 গ্রাম অণু সেদিন উত্তর হবে 28 গ্রাম, 56 গ্রাম। তারপর 4 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো। 4 নম্বর বলছে এসটিপিতে 11.2 লিটার গ্যাসের ভর কত দিয়ে আছে? 16 গ্রাম হলে গ্যাসটির সংকেত কী হবে? তো এসটিপিতে 11.2 লিটারের ভর যদি 16 গ্রাম হয় তাহলে 22.4 ভর কত হবে? 32। আর 32 কার ভর হয়? 32 ভর হয় O2, অক্সিজেনের হয়। উত্তর হবে অক্সিজেন। 4 নম্বর বলেছে কলয়েড কণার ব্যাস অপশান এ 1 থেকে 100 ন্যানোমিটার, অপশান বি 100 থেকে 1000 ন্যানোমিটার, অপশান সি 10⁻5 সেমি থেকে 10⁻7 সেমি, অপশান ডি 10⁻7 সেমি থেকে 10⁻9 সেমি। উত্তর হবে কোনটা? 10⁻5 সেমি থেকে 10⁻7 সেমি। তারপরে 6 নম্বর বলছে বৃষ্টির জলের পিএইচের মান কত হয়? 7-এর কম, 7-এর বেশি, 7 কোনোটি নয়। বৃষ্টির জলে পিএইচের মান কত হয়? 7-এর কম হয়। 7 ক্ষার দ্রবণে ফেনফথ্যালিনের বর্ণ কেমন হবে? অপশান এ বর্ণহীন, অপশান বি লাল, অপশান সি লালচে বেগুনি, অপশান ডি হলুদ। উত্তর কি হবে? না, ক্ষার দ্রবণে ফেনফথ্যালিনের বর্ণ হচ্ছে হলুদ কালার। যে কালার আসছে গোলাপি, তাই লালচে বেগুনি করতে পারো। উত্তর কি হয়? উত্তর হয় গোলাপি। গোলাপি উত্তর হবে। ক্ষার দ্রবণে কার ফেনফথ্যালিনের বর্ণ। তারপরে 8 নম্বর কোশ্চেন বলেছে এম ভরের কোনো বস্তুর গতিশক্তি ই হলে রৈখিক ভরবেগ কী হবে? রৈখিক ভরবেগ হবে √2mE। √2 কী হবে? 2mE উত্তর হবে। এই গেল তোমাদের যে গ্রুপের যে 8খানা এমসিকিউ ছিল তার উত্তর। পরবর্তী হচ্ছে কিশোর হবে না গ্রুপ বি এর কোশ্চেন। দেখো গ্রুপ বি এতে কতগুলো 7খানা কোশ্চেন রয়েছে। প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে 1 মোল অ্যামোনিয়া অণুতে পরমাণুর সংখ্যা কত হবে? 1 মোল অ্যামোনিয়া অণুতে পরমাণুর সংখ্যা হবে 4 × 6.022 × 10⁻23। নেক্সট 2 নম্বর কি বলেছে? জলে নুন যোগ করলে জলের পৃষ্ঠটান বাড়বে না কমবে? জলে নুন যোগ করলে পৃষ্ঠটান কি হয়? কমে। তবে 3 কি বলেছে? স্থিতিস্থাপক সীমা বলতে কি বোঝায়? স্থিতিস্থাপক সীমা বলতে কি বোঝায়? স্থিতিস্থাপক সীমা বলতে বোঝায় প্রত্যেকটি বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করে বস্তুর আকৃতির বিকৃতি ঘটাই, তারপরে বল সরিয়ে নিলে বস্তুটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এবার যদি আমরা এই ঘটনা বারবার করি অথবা কোনো বস্তুকে বাহ্যিক বলের পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায় যাতে আর সে পূর্বের অবস্থায় ফিরে আসতে না পারে, বল সরিয়ে নেওয়ার পর ফিরে না আসতে পারে, তাকে স্থিতিস্থাপক সীমা বলা হয়। নেক্সট কি বলছে? এসআইতে ঘাতের একক কী হবে? নিউটন। নেক্সট কোশ্চেন 5-এ কি আছে? শূন্যস্থান পূরণ করো। উষ্ণতা বৃদ্ধিতে দ্রব্যতা হ্রাস পায় এমন একটি কঠিন পদার্থের উদাহরণ কি হবে? না NaCl। নেক্সট বলছে একটি আম্লিক লবণের উদাহরণ দাও। আম্লিক লবণের উদাহরণ হবে NaHCO3। নেক্সট বলছে ক্ষমতা সমান বল ইন্টু কী হবে? বল ইন্টু বেগ। ক্ষমতা সমান হচ্ছে বল ইন্টু বেগ। এই গেল তোমাদের গ্রুপ বি এর প্রশ্নের উত্তরগুলো। নেক্সট আছে দেখো গ্রুপ সি এর 3-এর-1 বলেছে কি? গ্রুপ সি এর 3-এর-1 বলেছে তরলের মধ্যে কোনো বিন্দুতে
চাপের রাশিমালা প্রতিষ্ঠা করো। যেটা কোথায় আছে? পেজ নম্বর 107 পেজে। দেখো কোশ্চেন 107 নম্বর পেজে কি বলেছে? 107 নম্বর পেজে প্রবাহী পদার্থের মধ্যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল চাপকে প্রবাহী পদার্থের ঊর্ধ্বস্থিতিক চাপ বলে। মনে করি একটি পাত্রে রো ঘনত্বের একটি তরল আছে। তরলে এইচ গভীরতায় এস একটি বিন্দু নেওয়া হলো। এস বিন্দুকে কেন্দ্র করে একটি ক্ষেত্রফল এ কল্পনা করা হলো। এ ক্ষেত্রকে ভূমি ধরে তরলের উপরিতল পর্যন্ত একটি খাড়া স্তম্ভ কল্পনা করা হলো, যার দৈর্ঘ্য এইচ। এই তরলস্তম্ভের ওজনই হলো এ তরলের উপর প্রযুক্ত বল। এ তলে প্রযুক্ত বল সমান কী হবে? এইচ উচ্চতা বিশিষ্ট তরলস্তম্ভের ওজন সমান তরলস্তম্ভের ভর ইন্টু অভিকর্ষিত ত্বরণ সমান তরলস্তম্ভের আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষিত ত্বরণ। আমরা এখানে লিখতে পারি এ ইন্টু এইচ ইন্টু রো ইন্টু জি। অর্থাৎ এ তলে প্রযুক্ত চাপ কী হবে? এ তলের উপর প্রযুক্ত বল বা ঘাত বাই ক্ষেত্রফল। তারপর আমরা কি লিখতে পারি? পি সমান এ এইচ ইন্টু রো ইন্টু জি বাই এ হচ্ছে ক্ষেত্রফল, এ কেটে গেল। অর্থাৎ পি সমান আমরা কী পেলাম? এইচ রো জি। অর্থাৎ তরলের চাপ সমান আমরা কি লিখতে পারি? গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এ হচ্ছে আমাদের তরলের মধ্যে ক্রিয়াশীল কোনো বিন্দুতে চাপের রাশিমালা। নেক্সট কোশ্চেন বলছে গাণিতিক রূপসহ বার্নৌলিক নীতিটি লেখো। নেক্সট কি বলছে 2 নম্বর, যে না গাণিতিক রূপসহ কি লিখতে হবে? বার্নৌলির নীতি। এটা গাণিতিক রূপসহ করতে হবে। বার্নৌলির নীতি কি? বার্নৌলির নীতি উপপাদ্য হচ্ছে আদর্শ তরলের ধারারেখা প্রবাহের ক্ষেত্রে প্রবাহরেখার যে কোনো বিন্দুতে একক আয়তনে বা ভরে তরলের গতিশক্তি, স্থিতিশক্তি বা চাপশক্তি সমষ্টি ধ্রুবক হয়। এর ব্যাখ্যা কি? ধরা যাক অসম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি প্রবাহ নলের মধ্য দিয়ে শান্ত প্রবাহে গতিশীল কোনো তরলের দুটি অভিলম্ব ছেদ এ ও বিতে তরলের চাপ যথাক্রমে P1 ও P2 এবং তরলের বেগ যথাক্রমে V1 ও V2। নির্দেশ তল সাপেক্ষে এ ও বি এর উচ্চতা যথাক্রমে H1 ও H2 হলে বার্নৌলির উপপাদ্য বা নীতি অনুযায়ী 1/2 রো এইচ V1 স্কোয়ার প্লাস রো জি H1 প্লাস P1 ইজ ইকুয়াল টু হাফ রো V1 V2 স্কোয়ার প্লাস রো জি H2 প্লাস P2। এখান থেকে আমরা লিখতে পারি কি? হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি ইজ ইকুয়াল টু ধ্রুবক। নেক্সট কি বলেছে 3 নম্বর, গ্যাসের মোলার আয়তন গণনা করার সময় নির্দিষ্ট উষ্ণতা ও চাপের কথা উল্লেখ করা হয় কেন? বলেছে কি গ্যাসের মোলার আয়তন গণনা করার সময় নির্দিষ্ট চাপ ও উষ্ণতার কথা উল্লেখ করা হয় কেন, তাই তো? আচ্ছা কত নম্বর পেজে দেখতে হবে? তোমাদের স্ক্রিনে লেখা আছে 222 পেজে 10-এর উত্তর। 222 পেজে কত নম্বর? 222 পেজে 20 নম্বর কোশ্চেন। দেখো এখানে কোশ্চেনটা অন্যভাবে দেওয়া আছে। বলেছে মোলার আয়তন সংজ্ঞা দেওয়ার সময় পদার্থের উপাদান কণিকার উল্লেখ করা অবশ্যই প্রয়োজন কেন? মোলার আয়তনের মান গ্যাসীয় পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে না, কিন্তু গ্যাসের উষ্ণতা ও চাপের উপর নির্ভরশীল। আয়তন ভ্যারিজেস 1 চাপ অর্থাৎ যখন উষ্ণতা স্থির, আবার আয়তন ভ্যারিজেস উষ্ণতা যখন চাপ স্থির। যেহেতু উষ্ণতা ও চাপের পরিবর্তনের ফলে গ্যাসীয় পদার্থের আয়তন পরিবর্তন হয়, তাই মোলার আয়তনের সংজ্ঞায় উষ্ণতা ইনটু ও চাপের মান নির্দিষ্ট রাখা হয়। যেমন প্রমাণ উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রমাণ চাপ 76 পারস্তম্ভের চাপে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। এটা গেল কোশ্চেন নম্বর 4। নেক্সট আছে 3। নেক্সট আছে কোশ্চেন নম্বর 4। কি বলেছে দেখো, বলেছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি লবণের দ্রাব্যতা 25 দেওয়া আছে। দিয়ে বলেছে ওই উষ্ণতায় 400 গ্রাম জলকে সম্পৃক্ত করতে কি পরিমাণ লবণের প্রয়োজন হবে। তো দেখো কি বলেছে যে দ্রাব্যতা 25, এর অর্থ কি?
দ্রাব্যতা 25। এর অর্থ ওই উষ্ণতায় কি হবে না 100 গ্রাম দ্রাবকে 25 গ্রাম দ্রাব যোগ করলে দ্রবণটি সম্পৃক্ত হবে। বলে দেখো 100 গ্রাম দ্রাবকে সম্পৃক্ত হবে বলেছে। বলছে দেখো ওই উষ্ণতায় 400 গ্রাম জলকে সম্পৃক্ত করতে। এবার বলছে 400 গ্রাম, আমরা কি লিখতে পারি এখান থেকে? 100 গ্রাম জলকে সম্পৃক্ত করতে 25 গ্রাম লবণ লাগে। তাহলে কি লিখতে পারবো? 400 গ্রাম জলকে সম্পৃক্ত করতে 25 × 400 বাই কত 100 গ্রাম লবণের প্রয়োজন। মানে কত পেলাম আমরা? গুণ করলে 100 গ্রাম লবণ লাগবে। আর এটাই আমাদের উত্তর, 100 গ্রাম লবণের প্রয়োজন। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। নেক্সট বলেছে যে সালফুরিক অ্যাসিডকে রাসায়নিকভাবে কিভাবে শনাক্তকরণ করবে তা বিক্রিয়া সহযোগে লেখো। কাকে? না সালফুরিক অ্যাসিডকে। তো সালফুরিক অ্যাসিডের শনাক্তকরণ কি? একটি টেস্ট টিউবে সালফুরিক অ্যাসিডের H2SO4 জলীয় দ্রবণ নিয়ে তার মধ্যে বেরিয়াম ক্লোরাইডের BaSO2 স্বচ্ছ জলীয় দ্রবণ যোগ করলে অদ্রব্য সাদা বর্ণের বেরিয়াম সালফেটের অধক্ষেপ পড়ে, যা লঘু HCl বা HNO3 অদ্রাব্য। H2SO4 + BaCl2 থেকে BaSO4 + 2HCl। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। একটি বস্তুর ভর 200 কেজি কত উচ্চতায় তুললে বস্তুটির স্থিতিশক্তির মান হবে 9800 জুল। কত বলেছে? একটি বস্তুর ভর দেওয়া আছে, ভর কত দেওয়া আছে? 5। কত নম্বর কোশ্চেন? 6। বস্তুটির ভর কত দেওয়া আছে? 200 কেজি। 200 কেজি। ধরি H উচ্চতায় তুললে স্থিতি শক্তি হবে কত? 9800 জুল। তারপরে শর্তে কি হবে? শর্তে আমরা লিখতে পারি মানে 200 × G মানে 9.8 × H = 9800, বা H সমান কি লিখতে পারি? এখান থেকে H সমান লিখতে পারবো 9800 বাই কত 200 × 9.8। এই 200 কাটলো, দশমিক কাটলে উপরে কত 10, তাহলে অষ্টমী কাটে 5 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 5, অর্থাৎ H সমান কত আসলো 5। অর্থাৎ নির্ণেয় উচ্চতা কত হবে? অতএব নির্ণেয় উচ্চতা 5 মিটার। নেক্সট কি বলেছে দেখো। বলেছে পৃষ্ঠটানের উপর গ্রুপ ডি এর প্রথম প্রশ্ন বলেছে পৃষ্ঠটানের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব উল্লেখ করো। তারপরে পৃষ্ঠটানের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব পাবে কত 141 পেজে। পৃষ্ঠটানের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব উল্লেখ করো। পেজের 4-2 দেখো কি বলেছে। বলেছে তরলে পৃষ্ঠটান নিম্নোক্ত বিষয়গুলি দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এ কি? উষ্ণতা বৃদ্ধির সঙ্গে তরলের অণুগুলির মধ্যে গড় দূরত্ব বাড়ে, ফলে সংশক্তি বল কমে, তাই উষ্ণতা বাড়লে পৃষ্ঠটানের মান হ্রাস পায়। তরল তামা ও তরল ক্যাডমিয়াম ছাড়া আরও সমস্ত তরলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হয়ে থাকে।
এছাড়া কার উপর নির্ভর করে না দ্রবণ দূষণ তরল পৃষ্ঠে কোনো অপদ্রব্য দ্বারা দূষিত হলে তার পৃষ্ঠটান হ্রাস পায়। দ্রবীভূত পদার্থের উপস্থিতি তরলে কোনো পদার্থে দ্রবীভূত থাকলে তরলে পৃষ্ঠটান প্রভাবিত হয়। সাধারণভাবে অজৈব পদার্থের উপস্থিতি খাদ্য লবণের পৃষ্ঠটান বাড়ে, আর অজৈব পদার্থ যেমন সাবান যোগ করলে পৃষ্ঠটান কমে। তারপরে তরল সংলগ্ন মাধ্যমের প্রকৃতি কী হবে, এগুলো পরপর দেখে নাও, পয়েন্টগুলো আছে। তো দেখো একটা যে কোশ্চেন ছিল যে নুন যোগ করলে পৃষ্ঠটান বাড়বে না কমবে, উত্তর কী হবে, এটা হবে বাড়বে। নুন যোগ করলে পৃষ্ঠটান কী হয়, বাড়ে। এটা আছে প্রথম প্রশ্ন। তারপরে দেখো কী বলে 2 নম্বর কোশ্চেনে কী বলেছে 4-2 বলেছে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে যত সংখ্যক অণু আছে ঠিক তত সংখ্যক অণু কত গ্রাম H2S থাকবে 22 গ্রাম CO2-তে। তারপর আমরা এখানে কী লিখে নেব, 4-2 CO2 এর মোলার ভর কত পাবো না 12 যোগ 16 গুণ 2 গ্রাম পার মোল। এটা হচ্ছে মোলার ভর, কত আসলো 44 গ্রাম পার মোল। এটা হচ্ছে CO2 এর মোলার ভর। আমরা এখানে লিখতে পারি 44 গ্রাম CO2-তে অণুর সংখ্যা 6.022 × 10⁻23T। তবে কত হবে, এটা 22 গ্রামে কত হবে, 22 অণুর সংখ্যা 6.022 × 10⁻23 পাই কত, বাই হচ্ছে 44 × 22, কাটলে কত 2 দিয়ে কাটলে কত 3.011, কত দিলাম 3.011 × 10⁻23। এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে কি এত সংখ্যক অণু। আর আমরা কি জানি H2S এর মোলার ভর 2 যোগ 32 মানে কত আসছে 34 গ্রাম পার মোল। তো আমরা কি বলতে পারি 6.022 × 10⁻23 সংখ্যক অণুর ভর 34 গ্রাম। তারপরে কত 3.011 × 10⁻23 সংখ্যক অণুর ভর 34 গুণ 3.011 × 10⁻23 বাই কত হবে 6.022 × 10⁻23। এটা 23 কাটলো, এটা কাটলে কত 2, এটা কাটলে 17, তো কত আসছে, এটা হচ্ছে 17 গ্রাম। অতএব H2S এর পরিমাণ 17 গ্রাম। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ইমালশনে বিস্তার মাধ্যম ও বিস্তার দশা কী কী। ইমালশনে বিস্তার মাধ্যম বিস্তার দশা দুটোই কি তরল। চাপ বৃদ্ধিতে তরলের দ্রাব্যতা কিরূপ পরিবর্তন হয়। চাপ বৃদ্ধিতে তরলের দ্রাব্যতা বৃদ্ধি পায়, তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায়। এটা হবে বৃদ্ধি পায়, আর এটা হবে দুটোই তরল। এটার উত্তর কী হবে, বিস্তার মাধ্যম তরল, বিস্তার দশা তরল। উভধর্মী অক্সাইড কাকে বলে, একটি উদাহরণ দাও। উভধর্মী অক্সাইড কাকে বলে, উদাহরণ কত আছে 289 পেজে তোমরা পেয়ে যাবে, 289 পেজের কোশ্চেন নম্বর কত দেখো, কোশ্চেন নম্বর বলা আছে 289 পেজ উভধর্মী অক্সাইড। 29 নম্বর কোশ্চেন বলতে উভধর্মী অক্সাইড কাকে বলে। উভধর্মী অক্সাইড দেখো নিচে একদম বলেছে যে সকল অক্সাইডের অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের উভধর্মী অক্সাইড বলে। উদাহরণ জিঙ্ক অক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইড, A2O3 প্রভৃতি হলো উভধর্মী অক্সাইড। এদের মধ্যে আম্লিক ও ক্ষারকীয় উভয় ধর্মই বর্তমান থাকে। উভধর্মী অক্সাইডের উদাহরণ কি হবে, উদাহরণ হচ্ছে Al2O3ZnO, এই দুটো উভধর্মী অক্সাইড রূপে পরিচিত। তারপরে বলছে গাঢ় সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। কারণ বলছে গাঢ় সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করলে কি ঘটবে না দেখে নাও। গাঢ় অ্যালুমিনিয়ামের চূর্ণকে কস্টিক সোডার গাঢ় জলীয় দ্রবণ সহযোগে ফোটালে সোডিয়াম অ্যালুমিনেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 2Al + 2NaOH + 2H2O
থেকে 2NaAlO2 প্লাস 3H2। নেক্সট কোশ্চেন হচ্ছে 5-1 বলেছে অভিকর্ণ বল একটি কার্যহীন বল, ব্যাখ্যা করো। কত নম্বর পেজে পাবে এটা? 353 পেজে। কি বলছে? অভিকর্ণ বল একটি কার্যহীন বল, এটাকে ব্যাখ্যা করতে কত পেজ আছে? 353 পেজে আছে। দেখে নাও। বলেছে যে কার্যহীন বল কাকে বলে? কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল ও বলের প্রয়োগবিন্দু সরণ যদি পরস্পর লম্ব হয় তবে প্রযুক্ত বল কোনো কার্য করে না, এই বলকে কার্যহীন বল বলে। তারপরে হচ্ছে উদাহরণ, সূর্যের চারিদিকে বৃত্তাকার পথে পৃথিবীর আবর্তনের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে মহাকর্ষীয় বলের অভিমুখ ও পৃথিবীর সরণের অভিমুখ পরস্পর লম্ব হওয়ায় সরণের অভিমুখে বলের কোনো উপাংশ থাকে না, ফলে মহাকর্ষীয় বল দ্বারা কৃতকার্য এক্ষেত্রে শূন্য হয়। তারপরে কি বলেছে? বলেছে যে সিজিএস পদ্ধতিতে অভিকর্ষের একক কি হবে? গ্রাম সেন্টিমিটার। তারপরে কোশ্চেন 6-1 বলেছে একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, কার ভরবেগ বেশি এবং কেন? বলছে কার ভরবেগ বেশি হবে এবং কেন হবে? এই কোশ্চেনটা পেয়ে যাবে পেজ নম্বর 161 পেজে 7-4। দেখো কি বলে 7-4 বলেছে যে বস্তুর গতিশক্তি আমরা সমান কি জানি? E=p²/2m, যেখানে পি ভরবেগ, এম বস্তুর ভর, ই হচ্ছে গতিশক্তি। এখানে পি ভ্যারিজেস আমরা লিখতে পারি √m যখন ই ধ্রুবক। একটি হালকা বস্তুর ভর m1 ও ভরবেগ p1 এবং ভারী বস্তুর ভর m2 ভরবেগ p2 হলে p1/p2 সমান কি লিখতে পারি? √m1/m2, যেখানে মানটা পুরোপুরি <1। নেক্সট আমরা কি বলতে পারি? p1 <v2। সুতরাং একটি হালকা বস্তু একটি ভারী বস্তুর গতিশক্তি সমান হলে ভারী বস্তু কি হবে? ভরবেগ বেশি হবে। নেক্সট এবং শেষ কোশ্চেন দেখো, বলেছে 10 গ্রাম ভরের একটি বুলেট 400 মিটার/সেকেন্ড বেগে গতিশীল, বুলেটের গতিশক্তি কত হবে? কি বলেছে? বলেছে যে দেখো 10 গ্রাম ভরের একটি বুলেট। তো কত নম্বর কোশ্চেন এটা? একদম শেষ কোশ্চেন 4-6 ভর এম, বুলেটের ভর কত দেওয়া আছে? 10 গ্রাম। 10 গ্রাম মানে কত কেজি? 0.01 কেজি। 1000 দিয়ে ভাগ করতে হবে, কত? 0.01 কেজি। তবে বুলেটের বেগ কত দেওয়া আছে? বেগ ভি সমান দেওয়া আছে 400 মিটার/সেকেন্ড। দিয়ে জানতে চাচ্ছে কি? বুলেটের গতিশক্তি। তবে গতিশক্তির সূত্র কি? গতিশক্তি সমান আমরা জানি ½ mv²। এখানে হাফ ইন্টু এম এর মান 0.01 ইন্টু v² হচ্ছে 400 গুণ 400 জুল। এটা 10 মিনিট তুলে নিচে কত হবে? 100 0 কাটলো, 4 দিয়ে কাটলে 2 সমান কত হচ্ছে? 800 জুল। এটা হচ্ছে আমাদের 800 জুল। এটা হচ্ছে আমাদের উত্তর। অতএব বুলেটটির গতি শক্তি কত? না 800 জুল। এখানে এই কোশ্চেনের মাধ্যমে এই যে 40 নম্বরের কোশ্চেন সেট ছিল সেটা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং কোথাও যদি তোমাদের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে।